চাঞ্চল্যকর এবং মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। একটি 23 বছর বয়সী মেয়ে একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তির নিপীড়নে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করেছে। মেঘনা চন্দ্র, যিনি একজন এয়ার হোস্টেস ছিলেন, উনি নিজের সুইসাইড নোটে হারমোনি গ্রুপের সিইও হরিশ পুরী এবং ওই একই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর রেশমি সান্যাল, এই দুজনকেই নিজের আত্মহত্যার জন্য দায়ী করেছেন। মেঘনার চিঠি অনুযায়ী এই দুজন ওনাকে মেন্টালি আর ফিজিক্যালি টর্চার করতেন। হরিশ পুরী, যিনি কর্পোরেট জগতের একজন গণ্যমান্য ব্যক্তিত্ব, তিনি আজ পলাতক, আর পুলিশ যথাসম্ভব চেষ্টা করছে যাতে তাকে গ্রেপ্তার করা যায়। হ্যাঁ স্যার, ভালো করে চেক করেছি স্যার। হরিশ পুরী এখনো নিজের বাংলোতে আসেনি। স্যার, আমি দেবধর কাত্রে। রাজেশ্বরীকে কোথায় পাবো? স্যার, আমি বলতে পারবো না। হ্যাঁ স্যার, ফোনটা আমারই ছিল, মানে আমার নামে ছিল স্যার। কোম্পানি ওকে ইউজ করতে দিয়েছিল। রেশমি সান্যাল কোথায়? স্যার, পঙ্কজ সিং হয়তো বলতে পারবেন। উনি কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর। উনি এটা জানেন যে রেশমি ম্যাম আর হরিশ স্যার কখন কোথায় যান। কোথায় পাওয়া যাবে ওনাকে? আমিও সারাক্ষণ হরিশপুরীকে কন্ট্যাক্ট করার চেষ্টা করে যাচ্ছি স্যার, কিন্তু ওনার ফোনটা নট রিচেবল পাচ্ছি। বেশিক্ষণ নট রিচেবল থাকলে ওকে পলাতক ঘোষণা করা হবে। পুলিশ চতুর্দিকে তল্লাশি করছিল। কর্পোরেট জগতের বিখ্যাত ব্যক্তি হরিশ পুরীকে একটা সুইসাইড কেসের তদন্তের জন্য খুঁজছিল। 23 বছরের এক যুবতী মেঘনা চন্দ্র, যে আত্মহত্যা করার আগে তার চিঠিতে তাকে মৃত্যুর জন্য দায়ী করেছে। নো ফাউল প্লে। পরিষ্কার যে মেয়েটি আত্মহত্যা করেছে। উইন্ড পাইপ পুরো চোখ হয়ে গেছে। এটা আত্মহত্যা নয়, আমার মেয়ের মৃত্যুর জন্য দায়ী হরিশ পুরী আর রেশমি সান্যাল। ও খুব ডিস্টার্ব ছিল, ভেতরে ভেতরেই গুমড়ে মরছিল। আমি জিজ্ঞেসও করেছিলাম, কিন্তু ও কিচ্ছু বলেনি আমাকে। একবার, শুধু একবার ও যদি আমাকে বলতো। মেঘনা, কি হয়েছে? খুব ডিস্টার্ব লাগছে আজকাল তোকে। না মা, আমি ঠিক আছি। কোথায় ঠিক আছিস? কিছুই তো খাচ্ছিস না। নে, একটা রুটি নে। না না মা, ইচ্ছে করছে না। অনিচ্ছাটা কিসে? খাবারে না হরিশবাবুর কোম্পানি জয়েন করায়? দেখ মা, যদি তোর ইচ্ছে না করে তাহলে জয়েন করিস না। শুধু শুধু নিজেকে কষ্ট দিয়ে লাভ কি? আমি পুনেতে ছিলাম যেদিন মেঘনার কল এসেছিল। ও খুব টেনশনে ছিল। আমি ওকে বলেছিলাম যে আমি কিছুক্ষণ বাদে ওকে কল করব। আমি জানতাম না যে ওকে এতটা টর্চার করা হচ্ছে। হ্যালো মনীষ, মনীষ, আমি পাগল হয়ে যাবো মনীষ। এই রেশমি আর হরিশ আমাকে খুব বাজেভাবে হ্যারাস করছে। আমি তো বুঝতেই পারছি না আমি কি করব। মেঘনা, রিল্যাক্স। আমি সন্ধ্যাবেলা ফোন করি প্লিজ। আমার একটা ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন আছে। হ্যাঁ, তুই যা। আচ্ছা শোন, ফোন কিন্তু অবশ্যই করবি। হ্যাঁ, আই নিড টু টক টু ইউ। আই এম গোইং ম্যাড। ডোন্ট ফরগেট টু কল, ওকে? বাই 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 বাই। বিরাট বড় ভুল হয়ে গেছে আমার।
আমার প্রেজেন্টেশন কিছুক্ষণ পরেও হতে পারতো। তারপরেও আমি ওকে কল করতে কি করে ভুলে গেলাম? আমি বলেছিলাম যে ওকে আমি সন্ধেবেলা কল করব। জীবনের সব থেকে বড় ভুল ছিল। আমি সত্যি বলছি স্যার, উনি আমাকে কন্ট্যাক্ট করেননি। আপনি চাইলে আমার ফোন রেকর্ডও দেখতে পারেন। রেশমি সান্যালটাকে ও কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। হরিশপুরের সমস্ত বিজনেস ডিল ওই হ্যান্ডেল করে। এখন কোথায় পাওয়া যাবে ওকে? নিউ মুম্বাইতে ওর ফ্ল্যাট আছে, হয়তো ওখানেই পাওয়া যেতে পারে। মেঘনা তার সুইসাইড নোটে 2 জনের নাম উল্লেখ করেছে, হরিশ পুরী আর রেশমি সান্যাল। আর দ্বিতীয় চিঠিটাও এপ্রিলে লিখেছিল, তখনও ও আত্মহত্যার কথা ভাবছিল। এতেও 2 জনের নাম উল্লেখ করেছে, হরিশ পুরী আর রেশমি সান্যাল। আমি জানি না ও এরকম কেন করেছে। আমি তো শুধু একজন এমপ্লয়ি। আমি শুধু হরিশ স্যারের অর্ডার ফলো করতাম। হরিশ স্যার কোথায় পাওয়া যাবে এই হরিশ স্যারকে? আমি জানি না। আমি তো নিজেই ওনাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। মেঘনার উপর কেন প্রেশার দেওয়া হচ্ছিল? কোনো জোর করা হয়নি, এরকম কিছু হয়নি। আমি তো এইটা বুঝতে পারছি না এই সবকিছুর মধ্যে আমার নামটা কেন দেওয়া হয়েছে। স্বাভাবিক ব্যাপার, কিছু তো করেছিলেন। মেঘনা এত টেন্সড কেন ছিল? কেন ওকে এত বিরক্ত করা হচ্ছিল? কেন এত বড় একটা ডিসিশন নিল যে ওকে সুইসাইড করতে হলো? আর ও এই 2টো চিঠিতে শুধু 2 জনের কথা উল্লেখ করেছে, হরিশ পুরী আর রেশমি সান্যাল। কেন? যখন ও অনেকক্ষণ ধরে বেডরুম থেকে বাইরে এলো না, তখন আমাদের খুব চিন্তা হচ্ছিল। মেঘনা, মেঘনা দরজা খোল মা। মেঘনা, মেঘনা, মেঘনা। আমরা ঘাবড়ে গিয়েছিলাম। প্রতিবেশীদের সাহায্যে আমরা দরজা ভাঙলাম। মেঘনা, মেঘনা দরজা খোল মা। মেঘনা, মেঘনা। ওর পার্সোনাল প্রবলেমের সাথে আমার আর হরিশ স্যারের কোনো যোগাযোগ নেই। আপনাদের অফিসের সমস্ত হার্ড ডিস্ক আমরা বাজেয়াপ্ত করেছি। সমস্ত পুরনো ইমেল চেক করা হচ্ছে। দেখি কতদিন মিথ্যে কথা বলতে পারেন। এখনো সময় আছে, বলে দিন মেঘনাকে ওই চিঠিতে সাইন করার জন্য কেন বাধ্য করা হচ্ছিল, বলুন। স্যার আমি কোনো ইমেল লিখিনি। ওই ইমেলগুলো আমাকে রেশমি ম্যাডাম ফরওয়ার্ড করেছিল। আর তুমি ওই মেলগুলো মেঘনাকে ফরওয়ার্ড করে দিয়েছিলে? হ্যাঁ স্যার, আমাকে বলা হয়েছিল যে একটা ফেক আইডি বানাও, আর ওই ফেক আইডি থেকে মেঘনাকে ইমেল পাঠাও। কারণ? জানি না স্যার, কিন্তু হরিশ স্যার মেঘনার উপরে খুব রেগেছিলেন। আমার ভাই হরিশ শহরের সম্মানীয় আর নামী ব্যক্তি। তাকে জোর করে এই কেসে টানা হচ্ছে। বেকারই তার নাম লেখা হচ্ছে কাগজে। যদি তাই হয় তাহলে আপনার ভাই সামনে আসছেন না কেন? আর তিনি এখন রয়েছেন কোথায়? সেটা আমি বলতে পারবো না। উনি আবার দেশের বাইরে চলে যাননি তো? আমি তো আপনাকে বললাম আমি জানি না। Excuse উনি me. কি ওনার উকিলের টাচে আছেন? সেটা আপনি ওনার লয়ারকে জিজ্ঞেস করুন। আপনার আর হরিশপুরীর মধ্যে শেষ কবে কথা হয়েছিল? শুনুন স্যার, স্যার। মেঘনা হরিশপুরীর কোম্পানিতে 2006-তে জয়েন করেছিল। হতে পারে, আমার ঠিক মনে নেই। আমি ওকে অ্যাপয়েন্ট করিনি। তবে কে করেছিল? হয়তো অসীমা, ওই ছিল ওই সময়। ওকে, তো আপনার কোম্পানি মেঘনাকে এয়ার হোস্টেস পদে অ্যাপয়েন্ট করেছিল। হ্যাঁ।
6 বছর আগে এক সুন্দরী যুবতী মেঘনা চন্দ্র, যে জীবনে বড় কিছু হওয়ার স্বপ্ন দেখত, সে হরিশ পুরীর কোম্পানির নতুন এয়ারলাইন ডিভিশনের এয়ার হোস্টেস পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিল। এখনো তো তোমার 18 বছর হতে 4 মাস বাকি আছে। ইয়েস ম্যাম। তাহলে আর কটা দিন ওয়েট করছো না কেন? তোমার গ্র্যাজুয়েশনটাও কমপ্লিট করে নাও আর তারপর অ্যাপ্লাই করো। আমাদের এখানে ক্যাবিন ক্রু এর ইন্টারভিউ তো চলতেই থাকে। আসলে আমি আপনাদের অ্যাড দেখলাম, তাই ভাবলাম যে অ্যাপ্লাই করে দিই। হ্যাঁ, বাট ইউ আর টু ইয়াং সুইটি। ওকে ম্যাম। হ্যালো মেঘনা, 1 মিনিট। ইয়েস স্যার। ইয়া ওকে। মেঘনা, তুমি জব পেয়ে গেছো। হোয়াট ম্যাম? রিয়েলি? ইয়া। কিন্তু এক্ষুনি তো আপনি বললেন যে আমার 18 বছর হয়নি। হ্যাঁ, কিন্তু আমাদের বস হরিশ পুরীর এক্ষুনি ফোন এসেছিল আর উনি নিজে তোমাকে অ্যাপয়েন্ট করতে বলেছেন। আপনার বস? কিন্তু ওনার সঙ্গে তো আমার দেখাই হয়নি। উনি সমস্ত ইন্টারভিউ মনিটর করছেন সিসিটিভির মাধ্যমে। ম্যাম, দ্যাটস আ ড্রিম কামস ট্রু। ম্যাম, আমি ওনাকে একবার থ্যাংক ইউ বলতে পারি? না মেঘনা, যদি উনি চান তাহলে নিজে ফোন করবেন। ওকে। ম্যাম, আমাকে কবে থেকে জয়েন করতে হবে? আমাদের কোম্পানির তরফ থেকে জয়নিং লেটার তোমার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। দ্যাটস গ্রেট। থ্যাংক ইউ ম্যাম। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। হরিশপুরীর কোম্পানির ব্যাপারগুলোতে পার্সোনাল ইন্টারেস্ট আছে। পার্সোনাল ইন্টারেস্ট, বিশেষ করে নিজের কোম্পানির মহিলা স্টাফেদের সিলেকশনে একটু বেশি ইন্টারেস্ট ছিল। স্যার একেবারেই নয় স্যার। সিসিটিভির মাধ্যমে উনি কোম্পানির এয়ার হোস্টেসদের ইন্টারভিউ দেখতেন, পার্সোনালি উনি সিলেক্ট করতেন, যেমন মেঘনাকে করেছিলেন, যদিও মেঘনার 18 বছর হয়নি। আমার মনে হয় ও প্রমিসিং ক্যান্ডিডেট ছিল সেই কারণের জন্য। ওই প্রমিসিং ক্যান্ডিডেট 6 বছরে এত সমস্যার মধ্যে পড়েছিল যে ও সুইসাইড করার সিদ্ধান্ত নেয় এবং তাতে তার বস হরিশ পুরীকে দায়ী করে। আমার পুরো বিশ্বাস আছে হরিশ পুরীর সাথে ওর কোনো না কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল, সেই জন্য অকারণেই ও সমস্ত তো ওর উপরে চাপিয়ে দিয়েছিল। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। কাম কাম। থ্যাংক ইউ ম্যাম। সো নেক্সট উইকে তোমার 18th বার্থডে, তাই তো? ইয়া। আর ট্রেনিংয়ে তুমি সবাইকে ইমপ্রেস করেছো। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। হরিশ স্যার তো তোমার উপর একটু বেশি ইমপ্রেসড হয়েছেন। তোমার বার্থডে 24 অক্টোবরে তো? ইয়েস ম্যাম। হরিশ স্যার তার নিজের ফার্ম হাউসে তোমার জন্য একটা বিরাট বড় পার্টি অ্যারেঞ্জ করছেন, স্পেশাল ফর ইউ। রিয়েলি? তোমার ফিউচার খুবই ব্রাইট, অনেক দূর যাবে তুমি। মা, বাবা, আমি তো এখনো বিশ্বাসই করতে পারছি না যে হরিশ স্যার আমার বার্থডের জন্য নিজের ফার্ম হাউসে স্পেশাল পার্টি রেখেছেন। জানো, হি থিংকস আই হ্যাভ আ ব্রাইট ফিউচার। দিদি, এখন তো তুই আকাশেই উড়ে বেড়াবি, আমাদের ভুলে যাবি না তো? চুপ। আই এম ভেরি ফোকাসড। আমি শুধু আমার নিজের ক্যারিয়ারের ওপর নজর দিতে চাই। মা, এবার তো তুমি মানবে যে আমি ঠিক সময় ঠিক ডিসিশন নিয়েছিলাম। নিশ্চয়ই, তুই তো আমার সব থেকে ভালো মেয়ে। Happy birthday to you. Happy birthday, dear Meghna.
Happy birthday to you. উইশ ইউ এ ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি স্পেশাল বার্থডে। থ্যাংক ইউ সো মাচ স্যার। অ্যাকচুয়ালি আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে আপনি এত বড় পার্টি দিয়েছেন আমার জন্য। এটা কি স্যার? তোমার নতুন গাড়ি তোমার নতুন বাংলোর সামনে তোমার জন্য অপেক্ষা করছে। আ স্মল গিফট। হোয়াট স্যার? আ কার? আমার জন্য? ইয়েস, ফ্লেমিং রেড। দ্যাট ইজ মাই ফেভারিট কালার। নো নো স্যার, এটা আমি কি করে নেব? এটা অনেক বড় একটা গিফট। মেঘনা, এই গিফটটা তোমায় নিতেই হবে। যদি তুমি গিফটটা না নাও তাহলে আমার খুব খারাপ লাগবে। স্যার, আই ডোন্ট নো হোয়াট টু সে। ডোন্ট সে এনিথিং। কিচ্ছু বলো না, শুধু এনজয় করো। দেখো, এখন তুমি 18 বছরের হয়ে গেছো আর গাড়িও নিজেই চালাতে পারবে। আমাদের কোম্পানিতে কাজ করছো। দি বেস্ট, ডিজার্ভ দ্য বেস্ট। মেঘনা, আমি যেখানে যেখানেই যাব তুমি আমার সঙ্গে যাবে। ইউ আর ভেরি স্পেশাল ফর মি। ম্যাম, স্যার খুব ভালো, কিন্তু মাঝে মাঝে একটু ফিজিক্যাল হয়ে যান। আমি বুঝতেই পারি না যে আমি কিভাবে রিয়াক্ট করব। মেঘনা, স্যার তোমাকে নিয়ে অনেক কিছু ভাবেন। উনি সত্যিই বিশ্বাস করেন যে তোমার ফিউচার খুবই ব্রাইট। দেখো, স্যারের সবসময় খেয়াল রেখো, ওকে? তো ওনার নজর শুরু থেকেই মেঘনার উপর ছিল। এরকম কোনো ব্যাপারই নয়। মেঘনা ইম্যাচিওর, ওভার রিয়াক্ট করতো। এটা কি শুধু মেঘনার সাথেই হচ্ছিল না কোম্পানির বাকি স্টাফেদের সাথেও হচ্ছিল? মেঘনা হরিশপুরীর ব্যবহারে খুব আপসেট ছিল, ডিস্টার্ব ছিল, সেটা আপনাকে বলেও ছিল। হ্যাঁ, ও আমাকে বলেছিল, কিন্তু সত্যি তো এটাই যে ওর এসব ভালো লাগতো। ওর হরিশ স্যারকে ভালো লাগতো আর ওনাকে পছন্দ করতো। ও মাই গড, স্যার আপনি? হোয়াট আ সারপ্রাইজ! আসুন না। আচ্ছা বলুন হরিশবাবু, কি খাবেন আপনি? আগে কিছু না। এটা কি করে হয়? আজ আপনি প্রথমবার বাড়িতে এসেছেন, কিছু তো খেতেই হবে। বেশ, তবে এক কাপ চাই দিন। আচ্ছা। ওয়াও স্যার, দিস ইজ সো কুল। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম মনীষ। আজকাল তো ইয়াংস্টারদের কাছে লেটেস্ট গ্যাজেট থাকা খুব দরকার, তাই আমি ভাবলাম যে এটাই তোমার উপযুক্ত হবে।
আপনি আমাকে বিয়ে করবেন তো? হ্যাঁ, নিশ্চয়ই আমি করতে চাই আর করব। জানো মেঘনা, আমার যখন বিয়ে হয়েছিল আমার মাত্র 20 বছর বয়স। তখন আমি আমার স্ত্রীকে ঠিকমতো চিনতামও না, কিন্তু আজ আমি জানি আমি কি চাই আর কাকে চাই। আপনাদের কোম্পানির সমস্ত ফিমেল এমপ্লয়ীদের সাথে কি এরকমই হয়? আগে না, কখনোই না। আমিও তো ওই কোম্পানিরই একজন এমপ্লয়ি। হ্যাঁ, আপনি কাজ করতেন। আপনার বস হরিশপুরীর কুকীর্তিগুলোকে লোকানোর কাজ। এটা ঠিক না। একদম ঠিক। হয়তো এটা মেঘনার বাবা মারাও জানেন না, কিন্তু এই চিঠিতেও পরিষ্কার লিখেছে 23শে নভেম্বর 2008, ডক্টর শ্বেতা কুলকার্নির ক্লিনিক। কিছু মনে পড়ছে? আপনার বস হরিশপুরীর জন্য অনেক পাকা কাজ করতেন। ভয় পেও না মেঘনা, তুমি কোনো পেন ফিল করবে না, বুঝতেই পারবে না তুমি। মেঘনা প্লিজ বল এটা সত্যি নয়। এটাই সত্যি। এখন আর আমার কাছে কোনো রাস্তা নেই। প্লিজ বিয়েটা করে নি। আমার বিয়ে আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল, কিন্তু এটাও সত্যি যে আজ আমার মেয়ে বড় হয়ে গেছে। ওর সামনে এখন গোটা জীবন পড়ে। যদি এখন আমরা দুজন বিয়ে করে নিই তবে ওর জীবনটা বরবাদ হয়ে যাবে। এতে ওর ভুলটা কোথায় বলো? খুব মিষ্টি মেয়েও, তুমি জানো তো ওকে। আমাকে তো ওর ফিউচারের কথাটাও ভাবতে হবে, বলো। হ্যাঁ, কয়েকটা বছর অপেক্ষা করো মেঘনা। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে নিশ্চয়ই বিয়ে করব। কিন্তু এখন এই মুহূর্তে এটা আমাদের দুজনের জীবনে বড় সমস্যা ডেকে আনতে পারে। তো আমি এখন কি করব? মেঘনা, ভাবলেও খারাপ লাগছে, কিন্তু তোমায় অ্যাবর্শন করাতেই হবে। হরিশ স্যার মেঘনাকে ভালোবাসতেন। ওটা ভালোবাসা নয়, সেনসেশন। আমি বলছি না উনি ওকে ভালোবাসতেন। ভালোবাসা? ওকেও ফাঁসিয়ে রেখেছিল, পিছনে পড়েছিল। আগে না, উনি ওর খুব খেয়াল রাখতেন। যতদিন পর্যন্ত সত্যটা জানতো না ততদিন পর্যন্ত, রাইট? মেঘনা একটু বেশি সেন্সিটিভ ছিল। বিয়ে করার বাহানা দিয়ে মেঘনাকে বোকা বানিয়ে রেখেছিল, আর মেঘনা সেটাই সত্যি ভাবতো। মেঘনা মনে করতো হরিশপুরী ওকে, শুধু ওকেই, অসম্ভব ভালোবাসে। না স্যার, হরিশপুরীর এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি স্যার। আমিও খুব টেনশনে রয়েছি। ও আমার সাথেও বেশ কয়েকদিন হলো কন্ট্যাক্ট করেনি, আর আমিও ওর সাথে কন্ট্যাক্ট করে উঠতে পারছি না। আর ওর ব্যাপারে তো কেউ কিছুই জানে না। নিজেদের সমস্ত আত্মীয় স্বজনকে খবর দিয়ে দিন। যে হরিশপুরীকে বাঁচানোর চেষ্টা করবে সে নিজেও ফেঁসে যাবে। আপনার স্বামী যদি তাড়াতাড়ি সামনে না আসেন, খুব বিপদে পড়বেন। সমস্ত এয়ারপোর্টে অ্যালার্ট করে দাও। যদি কালকের মধ্যে ওর কোনো খোঁজ না পাওয়া যায়
তাহলে বাধ্য হয়ে আমরা ওকে পলাতক ঘোষণা করব। স্যার আর একটা কথা, অসীমা চৌধুরীকে খুঁজে পেয়েছি আমরা। কোথায় আছে উনি? পুনেতে স্যার। মেঘনা, আমার সোনা। দেখুন, আপনারা আমাকে অ্যারেস্ট করতে পারেন না। আমি তো আপনাকে আগেই বলেছি, রেশমি, মেঘনা আর হরিশপুরের সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমি ওই কোম্পানি অনেক আগেই ছেড়ে দিয়েছি। আমরা আপনাকে অ্যারেস্ট করছি না। আপনাকে কিছু প্রশ্ন করার আছে, কোঅপারেট করুন। নিয়ে এসো। হরিশপুরি কোথায় লুকিয়ে থাকতে পারে? কোথায় পাওয়া যাবে? আমি তো আপনাকে আগেও বলেছি, আমি ওই কোম্পানি 2 বছর আগে ছেড়ে দিয়েছি। কোম্পানি ছাড়ার কারণ কি ছিল? উনি যা চাইতেন তাতে আমি ইন্টারেস্টেড ছিলাম না। আর উনি ওনার সমস্ত ফিমেল এমপ্লয়ীদের কাছে একটাই জিনিস চান, সেটা সবাই জানে। মেঘনার ইন্টারভিউ আপনিই নিয়েছিলেন, আর হরিশপুরি নিজে বলেছিলেন ওকে অ্যাপয়েন্ট করার জন্য। আগে হ্যাঁ, কিন্তু ও সুইসাইডের পেছনে আমার কোনো হাত নেই। আপনি হরিশপুরিকে খুব ভালোভাবেই চিনতেন, জানতেন যে ফিমেল স্টাফকে ও কিভাবে ইউজ করে। তা সত্ত্বেও আপনি মেঘনাকে ওয়ার্ন করেননি কেন? আমি খামোখা ওয়ার্ন করতে যাব কেন? আমি তো শুধু আমার কাজ করেছি। ও যদি জেনে শুনে ওর জালে জড়িয়ে পড়ে, তাতে আমি কি করতে পারি? ও এতটাও অবুঝ ছিল না যে ও বুঝতে পারেনি হরিশকে ফাঁসাতে চাইছে। আর ও তো ভাবনাকেও চিনত। ও খুব ভালো করে জানতো যে ও হরিশের জীবনে প্রথম আর শেষ মেয়ে নয়। এ ভাবনাটাকে ভালো করে জানতো যে ও হরিশের জীবনে প্রথম আর শেষ মেয়ে নয়। এ ভাবনাটাকে मेरा चैन वैन सब उजड़ा, जालिम नजर हटा ले। मेरा चैन वैन सब उजड़ा, जालिम नजर हटा ले। बर्बाद हो रहे हैं जी तेरे अपने शहर वाले। हाँ, मेरी अंगड़ाई न टूटे तू आजा, मेरी अंगड़ाई न टूटे तू आजा। कजरा रे कजरा रे तेरे कारे कारे नैना। कजरा रे तेरे कारे कारे नैना। ओ कजरा रे। আমার সাথে কাজ করবে? কি কাজ করতে হবে স্যার? আমি অনেকগুলো কোম্পানির মালিক, আমারই কোনো একটা কোম্পানির হেড করে দেবো তোমাকে। এই ভাবনার গল্পটা কি? মেঘনা ওর সম্বন্ধে কি জানতো? স্যার, 2009-এ হরিশের এয়ারলাইন কোম্পানি বন্ধ হয়ে যায়। তখন অনেক লোকেরই চাকরি চলে যায়, কিন্তু মেঘনার যায়নি। খুব লসে চলছিল এয়ারলাইন্স কোম্পানি। আই আন্ডারস্ট্যান্ড হরিশ। কিন্তু তুমি কখনোই ভেবো না যে তোমাকে রাস্তার মাঝখানে এরকম একা ছেড়ে দেবো। বেঙ্গালুরুতে আমার একটা হোটেল আছে, তুমি যদি চাও তাহলে ওখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট হোল্ড করতে পারো। তুমি বেঙ্গালুরু যাবে তো? আমি ব্যাঙ্গালোরের ওই হোটেলটারই হসপিটালিটি ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আর ভাবনা ও কি করতো ওখানে? ও ওখানের জিএম ছিল, জেনারেল ম্যানেজার। আমি এখানে অনেক দিন ধরে কাজ করি, আর নিজের কাজটা আমি ভালো করেই জানি। তোমার ইন্টারফারেন্সের কোনো দরকার নেই। আমিও তো এখানে কোনো ছুটি কাটাতে আসিনি। এটাই আমার চাকরি, একটা রেসপন্সিবিলিটি আমাকে দেওয়া হয়েছে, আর সেটা আমি সম্পূর্ণ করবই। যেই বদলটা আমার ঠিক মনে হয় সেটা আমি বদলাবই। তুমি কে হে, আর নিজেকে কি ভাবো তুমি? তোমার যদি মনে হয় যে তোমার স্মৃতিভ্রংশ হচ্ছে, তাহলে আমি তোমাকে মনে করিয়ে দিই, আমি এখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ ইনচার্জ। হতে পারো ইনচার্জ, কিন্তু আমি এখানকার জিএম, আর এখানে যদি কোনো কিছু পাল্টাতে হয় না, তাহলে তোমাকে আমার পারমিশন নিতে হবে, মনে রেখো।
ভাবনা প্লিজ কোনো সিনক্রেট করো না, আমার কথাটা তো শোনো। আমি এই ব্যাপারটা আজকেই মেটাতে চাই। ভাবনা ব্যাস। ভাবনা শোনো না ভাবনা। আরে এতে ঝামেলা শুধু শুধু বেড়ে যাবে। ভাবনা ভাবনা তুমি ওভার রিঅ্যাক্ট করছো, এতে ঝামেলা শুধু শুধু বেড়ে যাবে। যা হবার হোক, আজকে একটা ডিসিশন নিতেই হবে। ভাবনা ভাবনা কথাটা শোনো ভাবনা প্লিজ। অসীমা, তুমি আমার সঙ্গে রয়েছো না ওর সাথে? ভাবনা, হোয়াটস দ্য রং উইথ ইউ? তুমি এরকম পাগলের মতো কেন করছো? তোমার আর হরিশের সম্পর্কটা কি? তোমাকে হরিশ পাঠিয়েছে না? তোমাদের মধ্যে কি সম্পর্ক আছে? ওকে সঙ্গ দেয়া, ওর সাথে রাত কাটানো, এটাই কাজ, তাই না? শাট আপ ভাবনা, নিজের সীমা ছাড়িও না। কি সব বলছো? আমি তোমাকে খুব সহজ একটা প্রশ্ন করেছি, আর খুব সহজভাবে তার উত্তরটা দিয়ে দাও। তোমার আর হরিশের সম্পর্কটা কি? তা না হলে তুমি ভাবতেও পারবে না যে আমি তোমার সাথে কি করব। দেখো ভাবনা, আমার আর হরিশ স্যারের মধ্যে কিছু নেই। উনি আমার বস আর আমি ওনার এমপ্লয়ি, দ্যাটস ইট। আচ্ছা, তো কি কাজ তোমার? তোমার বসের সঙ্গে রাত কাটানো? সত্যি বলো অসীমা, এই সেই মেয়েটা তো যে হরিশের সঙ্গে সমস্ত ফ্লাইটে থাকে, ওর সঙ্গে ঘোরাঘুরি করে, ওর সাথে রাত কাটায়, যখন ও ফ্যামিলিকে ছেড়ে মুম্বাইয়ের বাইরে থাকে, তখন এই সেই মেয়ে না যে ওর সঙ্গে 24 ঘন্টা থাকে? বলো হ্যাঁ কি না? প্লিজ ভাবনা স্টপ ইট। সত্যি না মিথ্যে? মিথ্যে। আমি বললাম না যে আমি শুধুমাত্র একজন এমপ্লয়ি? আচ্ছা, তাহলে আমাকে এক্ষুনি তোমার ল্যাপটপ আর মোবাইল ফোনটা দেখাও। এক্ষুনি তোমার ল্যাপটপ আর মোবাইল ফোনটা দেখাও। হোয়াট? তুমি কি পাগল হয়ে গেছো? আমি কেন তোমাকে দেখাবো এইসব? কারণ তুমি মিথ্যে বলছো। তুমি হরিশের বেড পার্টনার। এনাফ ভাবনা, ফর দ্য লাস্ট টাইম, আমি শুধু এই কোম্পানির একজন এমপ্লয়ি। ডোন্ট ইউ ডিয়ার টাচ এনিথিং। ভাবনা, কি ভাবিস তুই নিজেকে? Stop it! What are you doing? ছাড়ো। কি ভাবিস তুই নিজেকে? ভাবনা, আমাকে ভাবনা শোনো, তুই আমার জায়গা নিবি? ভাবনা, তুমি পাগল হয়ে গেছো? তুই কি করছো? স্টপ ইট। মেঘনা হরিশ স্যারের সাথে ওর সম্পর্কটা লুকোতে চাইছিল। ওর ভয় ছিল যে ভাবনা হয়তো গিয়ে সবকিছু হরিশের স্ত্রী মোহিনীকে বলে দেবে। শেষ পর্যন্ত থানা পুলিশ হয়। কিন্তু ভাবনা হরিশ আর মেঘনার রিলেশনশিপ নিয়ে এত আপসেট ছিল কেন? স্যার, আমি যদি আপনাকে না ডাকতাম তো তাহলে এই মহিলা আমাকে মেরেই ফেলতো। আপনারা দুজনেই হোটেলের সিনিয়র লেভেল ম্যানেজার, এই ধরনের হাতাহাতি কি কারণে? জানি না স্যার, আমি কিচ্ছু জানি না। ও হঠাৎই আশিমার সঙ্গে আমার রুমে এলো আর আমাকে মারধর করতে শুরু করলো। চেঞ্জ করে নিন, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। হরিশ, তুমি জানো এখানে কি হয়েছে? আমি সব শুনেছি মেঘনা, কিন্তু তুমি পুলিশকে কেন ফোন করলে? কি? হরিশ, ওই মহিলাটা পাগল, ও আমাকে মেরে ফেলতো। কি জানি ও কেন আমার উপর রেগেছিল। হঠাৎই আমার ঘরে এলো আর আমাকে আমাদের রিলেশনশিপের ব্যাপারে জিজ্ঞেস করছিল। আমি খুব ভয় পেয়ে গেছিলাম হরিশ। ভেবেছিলাম যদি ও তোমার ওয়াইফকে সবকিছু বলে দেয়। আমি সরি মেঘনা, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি ওই পুলিশ কেসটা তুলে নাও। নো ওয়ে হরিশ, আমি ওকে এভাবে ছাড়তে পারি না। মেঘনা প্লিজ, ম্যাটারটা আমাকে হ্যান্ডেল করতে দাও। নো হরিশ, আই ওয়ন্ট। মেঘনা, কোম্পানির বদনাম হয়ে যাবে। তুমি কোম্পানির কথা ভাবছো? না হরিশ, আমি ওই মহিলাকে এরম ভাবে ছাড়বো না। স্যার, আমি এখানে ডিসেম্বরে জয়েন করেছি। তখন থেকে ও আমার পেছনে পড়ে আছে। কিছু না কিছু নিয়ে আমার সঙ্গে ঝগড়া করতেই থাকে। আমি বহুদিন ধরে ব্যাপারটাকে ইগনোর করেছি। ভেবেছিলাম প্রফেশনাল সম্পর্কে এসব হতেই পারে, কোনো পার্সোনাল ঝগড়া বা শত্রুতা তো নেই। কিন্তু আজকে তো বাড়াবাড়ি করে ফেললো। জোর করে ও আমার রুমে ঢুকে পড়লো আর আমার বসের রিলেশন নিয়ে উল্টোপাল্টা প্রশ্ন করতে থাকলো। আর স্যার, তার মানে তো ও জোর করে আমাকে বদনাম করছে। বদনাম? আমি বলবো তুই কত নাম করেছিস? স্যার, এই মেয়েটা 1 নম্বরের ডাফার। ও মনে করে ও যে পোস্টটা পেয়েছে তার জন্য ও কোয়ালিফাইড, কিন্তু ও জানে না যে হরিশের কাছে ও একটা টাইম পাস। আর হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছিলাম ওকে ওর আর হরিশের সম্পর্কের ব্যাপারে। আমি জানতে পেরেছি যে ও হরিশের এয়ারলাইন ডিভিশনের এয়ার হোস্টেস ছিল, আর যখন এয়ারলাইন্স বন্ধ হয়ে গেল ওকে এখানে পাঠিয়ে দিল। কেন?
কারণ ও হরিশের সঙ্গে রাত কাটায়। আর আমার পুরো অধিকার আছে এই প্রশ্নটা করার, কারণ আমি হরিশের ওয়াইফ। আই এম মিসেস ভাবনা পুরী। স্যার, আমাদের একটা ফ্যামিলি আছে, একটা বাচ্চা আছে, আর এই মেয়েটা হরিশকে ফাঁসাবার চেষ্টা করছে যাতে পরে ওকে ব্ল্যাকমেল করতে পারে। একটা আত্মহত্যা তদন্ত করতে গিয়ে সামনে এসে পড়ল কতগুলো ঘৃণ্য আর চমকপ্রদ সত্যি। একটা 18 বছরের মেয়ের কাছে তার জীবনের প্রথম চাকরি হয়ে উঠল মানসিক আর শারীরিক উৎপীড়নের এক যন্ত্রণাদায়ক অনন্ত সফর। কিন্তু এমন কি ঘটেছিল যা সেই মেয়েটাকে বাধ্য করেছিল নিজেকে শেষ করে দেওয়ার জন্যে? মেঘনা জেনে গিয়েছিল যে যে সম্পর্কের জালে সে জড়িয়ে পড়েছিল সেটা আদতে ছিলই না, কেবল এমন একটা স্বপ্ন ছিল যেটা কোনোদিনই পূরণ হওয়ার ছিল না। সে ভীষণভাবে ভেঙে পড়েছিল আর সেই লোকটার কবল থেকে বেরোতে চাইছিল। কিন্তু সেটা কি এতটাই সহজ ছিল? হরিশ পুরী কি অত সহজে তাকে ছেড়ে দিত? মেঘনার হাজার চেষ্টা সত্ত্বেও সে আরো বেশি করে এই জালে জড়িয়ে পড়েছিল। বাইরে বেরোনোর সব রাস্তা তার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। কি এমন ষড়যন্ত্র ছিল যার জন্য সে বাধ্য হয়েছিল নিজেকে শেষ করে দিতে? সেটা জানার জন্য দেখুন এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ পরের দিন পরের পর। নমস্কার, আদাব, ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আপনাদের দেখাবো মেঘনা চন্দ্র সুইসাইড কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। 2012 10 জুলাই রাত্রে এক সময়ের এয়ার হোস্টেস মেঘনা চন্দ্র আত্মহত্যা করে বসল। পরের দিন সকালবেলায় অর্থাৎ 11 জুলাই তার মা বাবা তাদের মেয়েকে পাখা থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার সঙ্গে পাওয়া যায় একটা সুইসাইড নোট, যাতে মেঘনা নিজের মৃত্যুর জন্য হারমোনি গ্রুপ অফ কোম্পানির সিইও হরিশ পুরী এবং ম্যানেজিং ডিরেক্টর রেশমি সান্যালকে দায়ী করেছে। মেঘনার আত্মহত্যার কথা জানাজানি হতেই হরিশ পুরী ফেরার হয়ে যায়। হরিশ পুরীর দাদা মনোজ পুরী জানান যে তারা জানেন না হরিশ পুরী কোথায় আছে। অন্যদিকে মেঘনার মা আর ভাই জানায় যে তারা মেঘনার কষ্টটা বুঝতে পারেননি আর তাই তারা তাকে বাঁচাতে পারলেন না। হরিশ পুরীর কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর পঙ্কজ সিং আর আরও দুজন এমপ্লয়ি দেবদূত এবং গৌরবকে এই কেসের স্বার্থে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পুলিশ এমন কিছু ইমেল পায় যেগুলো হরিশের কোম্পানির তরফ থেকে দেবদূত মেঘনাকে পাঠিয়েছিল, কিন্তু দেবদূতের বক্তব্য সেই ইমেলগুলো সে লেখেনি। তাকে একটা ফেক ইমেল আইডি বানাতে বলেছিল রেশমি সান্যাল, আর সেই সমস্ত ইমেল রেশমি সান্যালই তাকে পাঠিয়েছিল। পুলিশের কাছে পঙ্কজ সিং গোপন জবানবন্দি দেয় আর তার সাহায্যে পুলিশ রেশমি সান্যালকে ধরতে সমর্থ হয়, কিন্তু রেশমি এই কেসের সঙ্গে যুক্ত থাকার কথা অস্বীকার করে। তার বক্তব্য, হরিশ পুরী প্রথম থেকে মেঘনার ব্যাপারে খেয়াল রাখতেন যবে থেকে মেঘনা এই কোম্পানিতে জয়েন করেছিল। মেঘনা 6 বছর আগে হরিশের কোম্পানিতে জয়েন করেছিল, তখন তার 18 বছরও বয়স হয়নি। ওর সিলেকশন হয়েছিল স্বয়ং হরিশের কথায়। সে তার ইন্টারভিউ সিসিটিভির মাধ্যমে দেখেছিল। তখন মেঘনার ইন্টারভিউ নিচ্ছিলেন ওই কোম্পানিরই আরেকজন এমপ্লয়ি অসীমা চৌধুরী। মেঘনার বক্তব্য ছিল যে হরিশ তাকে খুবই গুরুত্ব দিচ্ছে। তার 18তম জন্মদিনে হরিশ পুরী তার ফার্ম হাউসে একটি পার্টি দেয় আর মেঘনাকে উপহার হিসাবে একটি গাড়িও দেয়। হরিশের উদারতা বেড়েই চলেছিল আর সে মেঘনার পরিবারের সকলের জন্যেও উপহার আনতে থাকে। তারপর সে চায় যে তার প্রত্যেক বিজনেস মিটিংয়ে মেঘনার সঙ্গে যাক। ক্রমশ মেঘনা তার চেয়ে বয়সে অনেক বড় হরিশকে ভালোবাসতে শুরু করে আর তাকে বিয়ে করতে চায়, কিন্তু হরিশ তখন তাকে বলে যে খুব কম বয়সেই তার বিয়ে হয়ে যায়। হরিশ যে বিবাহিত সেটা জানা সত্ত্বেও আর তার সমবয়সী একটা মেয়ে আছে এটা জানা সত্ত্বেও মেঘনা হরিশের সঙ্গেই রয়ে যায়। কিছুদিন পর মেঘনার মনে হয় যে সে হরিশের বাচ্চার মা হতে চলেছে আর সে তাকে বিয়ে করতে চায়, কিন্তু হরিশ সেটা শুনে চিন্তিত হয়ে পড়ে আর মেঘনাকে বোঝায় যে এই সময় সে মেঘনাকে বিয়ে করতে পারবে না, কারণ তার প্রভাব তার টিনেজ মেয়ের ভবিষ্যতের উপর পড়বে। হরিশ তাকে অ্যাবর্শনের জন্য রাজি করিয়ে ফেলে আর অ্যাবর্শনের সময় রেশমি মেঘনার সাথেই ছিল। পুলিশের ধারণা রেশমি সান্যাল হরিশের এইসব অপকর্ম লুকিয়ে রাখার কাজ করে, কিন্তু রেশমি এই অভিযোগ অস্বীকার করে। এরপর পুলিশ ডাকে অসীমা চৌধুরীকে, যে মেঘনাকে অ্যাপয়েন্ট করেছিল। জিজ্ঞাসাবাদের সময় অসীমা জানায় যে সে হরিশের কোম্পানি 2 বছর আগেই ছেড়ে দিয়েছিল আর বর্তমানে হরিশ বা মেঘনার সাথে তার কোনো রকম সম্পর্ক নেই। হরিশের মেঘনার উপর কুনজর আছে সেটা জেনেও এবং সে একজন নিজে উমেনাইজার হওয়া সত্ত্বেও সে মেঘনাকে সতর্ক করেনি, কারণ অসীমার বিশ্বাস মেঘনাও হরিশকে ভালোবাসত। কিন্তু একটা সত্যি জানার পর মেঘনার সব স্বপ্ন ভেঙে যায়। কি সেই সত্য? যখন হরিশের এয়ারলাইন কোম্পানি বন্ধ হয়ে যায় তখন সে মেঘনাকে তার ব্যাঙ্গালোরের একটা হোটেলে চাকরি দেয়। সেখানে মেঘনার বিরোধ হয় ভাবনা নামের একজন মহিলার সঙ্গে, যে হরিশকে 2005 থেকে চেনে। কি সম্পর্ক ছিল ভাবনা আর হরিশের? মেঘনা আর ভাবনার মধ্যে কেন সুসম্পর্ক ছিল না? তাদের দুজনের সম্পর্ক এতটাই খারাপ হয়ে যায় যে ভাবনা একদিন হিংসাত্মক হয়ে ওঠে এবং মেঘনাকে আক্রমণ করে। সে জানতে চায় যে মেঘনার সঙ্গে হরিশের সম্পর্ক ঠিক কি। মেঘনা ভয় পায় যে তাদের দুজনের এই পার্সোনাল ঝগড়া না হরিশ পুরীর পরিবার পর্যন্ত পৌঁছায়, আর ভাবনা তার
তার এবং হরিশের সম্পর্কের বিষয়ে হরিশের স্ত্রী মোহিনীকে কিছু বলে না দেয়। ঝগড়া আরও বেড়ে যায় এবং ভাবনা মেঘনার গায়ে হাত তোলে আর মেঘনা পুলিশ ডাকে। হরিশ তাকে ফোন করে পুলিশ কমপ্লেন তুলে নিতে বলে, কিন্তু মেঘনা ভাবনাকে অত সহজে ছাড়তে চায় না। সে বুঝতে পারে না যে হরিশ এই কেসটাকে কেন ধামা চাপা দিতে চাইছে, আর সেই সত্যিটা সামনে আসে পুলিশ স্টেশনে। এবার তারপর স্যার, আমি এখানে ডিসেম্বরে জয়েন করেছি। তখন থেকে ও আমার পেছনে পড়ে আছে, কিছু না কিছু নিয়ে আমার সঙ্গে ঝগড়া করতেই থাকে। কিন্তু আজকে তো বাড়াবাড়ি করে ফেললো। জোর করে ও আমার রুমে ঢুকে পড়লো আর আমার বসের রিলেশন নিয়ে উল্টোপাল্টা প্রশ্ন করতে থাকলো। স্যার, এই মেয়েটা 1 নম্বরের ডাফার। ও মনে করে ও যে পোস্টটা পেয়েছে তার জন্য কোয়ালিফাইড, কিন্তু ও জানে না যে হরিশের কাছে ও একটা টাইম পাস। আর হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছিলাম ওকে ওর আর হরিশের সম্পর্কের ব্যাপারে, আর আমার পুরো অধিকার আছে এই প্রশ্নটা করার, কারণ আমি হরিশের ওয়াইফ। আই এম মিসেস ভাবনা পুরী। স্যার, আমাদের একটা ফ্যামিলি আছে, একটা বাচ্চা আছে, আর এই মেয়েটা হরিশকে ফাঁসাবার চেষ্টা করছে যাতে পরে ওকে ব্ল্যাকমেল করতে পারি। মেঘনা কখনো ভাবতেই পারেনি যে হরিশের জীবনে ও ছাড়া অন্য কোনো মেয়েও থাকতে পারে। ও তো একটা ঘোরের মধ্যে ছিল। ও তো এটাও জানতো না যে হরিশের সাথে ওর রিলেশনশিপ শুধুমাত্র ওর ইমাজিনেশন, রিয়ালিটিটা আলাদা ছিল। তারপরেই ও হরিশের কোম্পানি ছেড়ে দেয়। আই থিঙ্ক সো, আমিও এরকমই শুনেছিলাম, বাট আই এম নট শিওর, কারণ তারপর আমি মাত্র কয়েকদিন এই কোম্পানিতে ছিলাম। ওখানে থাকতে যাবই বা কেন? ক্যারিয়ার তো প্রায় থেমে গিয়েছিল, আর আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি যে হরিশ পুরী আর ওর কোম্পানির সাথে আমার কোনো সম্পর্ক রাখা উচিত নয়। ব্যাস, এর বেশি আমি আর কিছুই জানি না। ভাবনাকে কোথায় পাওয়া যাবে? নো আইডিয়া, আই এম নট ইন্টারেস্টেড। ভাবনা এখন আমাদের ব্যাঙ্গালোরের হোটেলে আর কাজ করে না। তাহলে এখনো কোথায়? আই ডোন্ট নো, আমি জানি না। আমি জানি না স্যার ভাবনা কোথায়। তাছাড়া এটা হরিশপুরীর পার্সোনাল ব্যাপার। এটা তো আপনি জানেন যে হরিশ ভাবনার সাথে আছে কিনা? আমি তো স্যার আপনাকে বললাম যে আমি জানি না। এটাও জানেন না ভাবনা কোথায় থাকে? যখন শেষবার ওর ব্যাপারে শুনেছিলাম ও তখন পুনাতে থাকতো। পুনার অ্যাড্রেস দিন প্লিজ। ভাবনা তো 14তেই, আই মিন কালই ওর বাচ্চাকে নিয়ে চলে গেছে। উনি কোথায় গেছেন? সেটা আমি জানি না। স্যার, স্যার একটা খবর আছে, তবে কনফার্ম নই। ভাবনা হয়তো মরিশাস চলে গেছে। মরিশাস? হতে পারে হরিশপুরীও মরিশাস চলে গেছে। স্যার, এখনো পর্যন্ত এয়ারপোর্ট থেকে এরকম কোনো খবর আসেনি। অ্যালার্ট সব জায়গায় জারি করা হয়েছে স্যার। হরিশপুরীর মোবাইল রেকর্ডস থেকে এটা পরিষ্কার যে 10ই জুলাই দুপুরে ও মেঘনার সাথে কথা বলেছিল। ওই রাতেই মেঘনা আত্মহত্যা করেছিল। হতে পারে সে বুঝতে পেরেছিল যে মেঘনা এরকম কিছু একটা করতে চলেছে। প্লিজ, আমি আর সহ্য করতে পারছি না। প্লিজ, তুমি আমাকে এরকমভাবে হ্যারাস করা বন্ধ করে দাও। প্লিজ, প্লিজ। না, আমি আসবো না। তুমি শুনেছো? আমি আসবো না। মেঘনা তো হরিশপুরীর কোম্পানি ছেড়ে দিয়েছিল, তাও হরিশপুরী নিজের কোম্পানিতে ওকে নিয়ে আসতে সক্ষম হয়েছিল। এটা কি করে পসিবল? হরিশপুরীর কোম্পানি ছাড়ার পর মেঘনা একটা ফরেন এয়ারলাইন্স কোম্পানিতে জয়েন করে, কিন্তু আমরা এমন কিছু ইমেলস পেয়েছি যার কারণে ওকে চাকরি থেকে স্যাক করা হয়। স্যার, চাকরি থেকে বার করার কারণ কিছু ইমেল যা এমন আইডি থেকে পাঠানো হয়েছে যাকে দেখে মনে হচ্ছে অ্যাম্বাসির। আসল ব্যাপারটা হচ্ছে যে ওই আইডিটা ফেক আইডি, আর ওটা হারমোনি গ্রুপের অফিসেই বানানো হয়েছে। আর এই ইমেলের সব রকম ড্রাফটস রেশমি সান্যালের ল্যাপটপ থেকে পাওয়া গেছে। আমার এই সব লেটারের প্রিন্ট আউট চাই স্যার। স্যার, দেবধর এই ইমেলগুলো একটা ফেক আইডি থেকে পাঠিয়েছিল।
স্যার আমাকে বলা হয়েছিল যে এই ইমেলগুলো আমি ওই ফরেন এয়ারলাইন্সকে পাঠাই যেখানে আমাদের কোম্পানি ছাড়ার পরে মেঘনা জয়েন করেছিল। এই ইমেল পাঠানোর জন্য আপনাকে রেশমি সানিয়াল বলেছিল? হ্যাঁ স্যার। এখনো পর্যন্ত খুব সুন্দরভাবে মিথ্যে কথা বলে আপনি নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলেন, কিন্তু এটাকে কি করে অস্বীকার করবেন? এই সব কটা ইমেলসের অরিজিনাল ড্রাফট আপনার ল্যাপটপে পাওয়া গেছে। এই সমস্ত চিঠির একটাই উদ্দেশ্য, মেঘনাকে মিথ্যে অপবাদে ফাঁসানো। এখনো কি আপনি বলবেন আপনি কিছুই জানেন না? হরিশ স্যার এটা সহ্য করতে পারেননি যে ভাবনার বিষয়ে পুরো ব্যাপারটা জানার পর মেঘনার কোম্পানি ছেড়ে চলে যাওয়াটা। কারণ আমি হরিশের ওয়াইফ, আই এম মিসেস ভাবনা পুরী। You are very special for me. মেঘনা ভাবনা আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। প্রথম ভুল স্ত্রী, দ্বিতীয় ভাবনা। আর এরকম কতগুলো ভুল করেছো তুমি? কালকে যদি কোনো নতুন মেয়ে তোমার জীবনে আসে, তাকেও তো তুমি এটাই বলবে না যে মেঘনা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল? মেঘনা এমনটা কখনোই হবে না। হরিশ, প্লিজ প্লিজ লিভ মি অ্যালোন। আমি তোমাকে আর তোমার কোম্পানিকে ছেড়ে চলে যাচ্ছি সারা জীবনের মতো। ও ডিস্টার্ব ছিল, এটা তো জানতাম, কিন্তু এর জন্যই যে ও এরকম কিছু। ও কি আপনাদের কখনো বলেনি যে ও হরিশপুরের কোম্পানি কেন ছাড়তে চাইছে? আমরা ভেবেছিলাম এটা ওর প্রফেশনাল ডিসিশন। আমরা একটুও বুঝতে পারিনি যে ব্যাপারটা অন্য কিছুও হতে পারে, কিন্তু এরকম হবে। দিদি, হঠাৎ এরকম ডিসিশন কেন? মনীষ, এখানে স্যালারি অনেক বেশি, আর আর নিজের কেরিয়ারের ব্যাপারে কখনো কখনো তো আমাকে ভাবতেই হতো, তাই না? তুই তো জানিস আমার স্বপ্ন ছিল ওড়ার। এই গ্রাউন্ড জব আমার স্যুট করে না, আর তার চেয়ে বড় কথা এটা ফরেন এয়ারলাইন্স, এখানে অনেক বেশি স্কোপ। আর হরিশ বাবু, ওনার কি হবে? উনি তোর জন্য এত কিছু করেছেন, তুই ওনাকে ছেড়ে দিবি? মনীষ, কেউ স্বার্থ ছাড়া কারোর জন্য কিচ্ছু করে না, এটাই তো দুনিয়ার নিয়ম। কিন্তু এমন কি হয়েছে দিদি? তুই অনেক বদলে গেছিস। আই এম সিইং লট অফ চেঞ্জ ইন ইউ। বদলে যেতে হয় মনীষ, অ্যান্ড ডোন্ট ওয়ারি, আই এম চেঞ্জ ফর দ্য বেটার। বয়সটা হয়তো কম, কিন্তু 4 বছরের এই চাকরিতে অনেক কিছু শিখেছি আমি, দুনিয়ার সম্বন্ধে, দুনিয়াদারির ব্যাপারে। মেঘনাকে ফরেন এয়ারলাইন্সের জব ছাড়ার জন্য বাধ্য করা হয়েছিল, আর আমরা এখন জানতে পারছি কারণটা কি ছিল। ভাবনার বিষয়ে জানার পর মেঘনা হরিশপুরের কোম্পানি ছেড়ে দেয়। সে বুঝে গিয়েছিল যে হরিশ তাকে শুধু ব্যবহার করছে, আর এখন সে এই সম্পর্ক থেকে বেরিয়ে জীবনে এগোতে চাইছিল। কিন্তু সে যেরকম ভেবেছিল তেমনটা কিছুই ঘটেনি। হরিশ স্যার খুবই আপসেট ছিলেন। উনি পাগল হয়ে গিয়েছিলেন মেঘনা কোম্পানি ছেড়ে চলে যাবার পর। ওর পিছনে পড়ে গিয়েছিলেন।
কি হলো, আমায় দেখে খুশি হওনি? আবার কি চাই তোমার? আমার কাছে ফিরে এসো মেঘনা, কোম্পানিতে যেখানেই যে পোস্টে তুমি চাও। আমি দ্বিতীয়বার আর পিছন দিকে ঘুরে তাকাবো না, এটা ভেবেই আমি জব ছেড়েছিলাম। আর আমি এটা ক্লিয়ারলি বলেছিলাম যে আমি আর ফেরত যাব না। আমি ভালো আছি এখানে, নিজের গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি অ্যান্ড ফাইনালি আই হ্যাভ এ লাইফ অফ মাই ওন। ইউ কল দিস এ লাইফ? যেটাকে জীবন বলো তুমি? এর থেকে ভালো জীবন আমি তোমাকে দিতে পারি, ইউ নো দ্যাট। তুমি আমাকে কি দিতে পারো সেটা আমি দেখেছি। তুমি আমাকে ছাড়তে পারো না মেঘনা। আমি তোমাকে ছেড়ে দিয়েছি হরিশ, এবার তুমি আমাকে ফলো করাটা বন্ধ করো। আমার কোনো স্মৃতির দরকার নেই, তোমার সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চাই না। ইউ আর হিস্ট্রি অফ মাই লাইফ। হরিশ স্যার না সহ্য করতে পারতেন না। উনি যে কোনো মূল্যের বিনিময়ে মেঘনাকে নিজের জীবনে ফিরিয়ে আনতে চেয়েছিলেন। আর এই সমস্ত চিঠি যাতে লেখা আছে মেঘনা কোম্পানির অনেক ক্ষতি করেছে, ও কোম্পানিকে ধোকা দিয়েছে, আর এই সমস্ত চিঠি ওই ফরেন এয়ারলাইন্স কোম্পানির অফিসে পাঠানো হয়েছিল যাতে মেঘনাকে অফিস থেকে বের করে দেওয়া হয়, রাইট? রাইট। জানতে দাও ওদের মেঘনা আমাদের কি ক্ষতি করেছে। সি ইজ এ ফ্রড। ওকে ভয় দেখাও, এত ভয় দেখাও যে ও যেন কাঁপতে থাকে। ওকে এক্সপোজ করে দেওয়ার ভয় দেখাও। কিন্তু এইসব অফিসিয়ালি পসিবল নয়। কে বলছে অফিসিয়ালি করার জন্য? কিন্তু এরকম যেন মনে হয় যে এটা অফিসিয়ালি করা হচ্ছে। কিভাবে সেটা তুমি ভাবো, কিন্তু আমার মেঘনাকে এই কোম্পানিতে ফেরত চাই, যে কোনো উপায়। একটা কথা বুঝে নাও, এই মেলস যে আইডি থেকে যাবে সেটা এই অফিস রিলেটেড না হয়। মানে আমাকে একটা ফেক আইডি বানাতে হবে ম্যাম, এটা কিন্তু খুবই ঝুঁকির কাজ একটা। হরিশ স্যার খুব বড় মনের মানুষ, উনি এই ফেভার কখনোই ভুলবেন না। স্যার, আমি এই সব কিছুই কোর্টে গিয়ে বলতে রাজি আছি। আপনি যখন খুশি আমাকে ডাকতে পারেন। স্যার, আমাকে যেতে দেবেন তো? ছেড়ে দেবেন তো আমাকে? তুমি জামিন পেয়ে যাবে, কিন্তু ভুল করেও ডবল ক্রস করার চেষ্টাও করো না। না স্যার, আমি দিব্যি দিয়ে বলছি এরকম কাজ আমি করবোই না। বাবা, বাবা প্লিজ কিছু খেয়ে নাও। বাবা এরম ভাবে না খেয়ে থাকলে শরীরটা আরো খারাপ হয়ে যাবে। প্লিজ কিছু খেয়ে নাও। মনীষ বাবা, যদি তোর কোনো প্রবলেম হয়, কোনো রকম ডিস্টারবেন্স থাকে, তাহলে আমাদের অবশ্যই বলিস বাবা। হতে পারে আমরা তোর প্রবলেমটা বুঝতে পারবো না, তোকে সাহায্য করতে পারবো না, কিন্তু তোর পাশে তো দাঁড়াতে পারবো বাবা। নিজেকে একা মনে করিস না বাবা। স্যার 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 ওয়ান কোয়েশ্চেন স্যার। ডোন্ট আস্ক এনিথিং অ্যাবাউট হরি। স্যার উনি কি কাল সারেন্ডার করছেন? আমি বলতে পারবো না। কিন্তু স্যার ওনার উকিল তো বলেছেন কাল উনি সারেন্ডার করছেন। হতে পারে হরিশ ওর উকিলের সঙ্গে কন্ট্যাক্ট করেছে, কিন্তু আমি এই ব্যাপারে কিছুই বলতে পারবো না। প্লিজ কিন্তু এক্সকিউজ স্যার মি। এতদিন পরে উনি সারেন্ডার করার সিদ্ধান্ত কেন নিলেন? স্যার, আপনি কি সত্যি মনে করেন হরিশ বাবু এসবে জড়িত? স্যার প্লিজ স্যার আপনি বলুন। স্যার স্যার স্যার, আপনাকে উত্তর দিতেই হবে। স্যার উই ওয়ান্ট আনসার স্যার। স্যার স্যার, উত্তর দিন। হ্যাঁ, আমি বেলের জন্য অ্যাপ্লাই করছি। আমার ক্লায়েন্ট হরিশ পুরীকে বিনা কারণে হ্যারাস করা হচ্ছে। স্যার, মিস্টার হরিশ পুরী আপনাকে এই কেসের ব্যাপারে আর কি বলেছেন? কিছু না, ওনার সঙ্গে শুধু মেলেই কথা হয়েছে। উনি কালকেই সারেন্ডার করবেন, আর উনি চান যে এই কেসটার ভালো করে তদন্ত হোক, তাই উনি নিজেই সারেন্ডার হচ্ছেন। বাস, এখন আমি এইটুকুই বলতে পারি। কিন্তু স্যার এতদিন পরে স্যার
পুলিশের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছে, এবার সারেন্ডার করবে। সারেন্ডার করলে বেনিফিট অফ ডাউট পেয়ে যাবে। ওকে সারেন্ডার করতে দেবে না, যেভাবেই হোক খুঁজে ওকে অ্যারেস্ট করো। করতে দেবো না স্যার। লয়ারের সাথে যোগাযোগ করলে আমরা ট্র্যাক করতে পারবো। ও যদি কোনোভাবে মুম্বাই আসতে চায় তাহলে ওকে তো বুকিং করতেই হবে, আর ইতিমধ্যে যদি মুম্বাইতে এসেই থাকে তবে সবেমাত্র এসেছে আর কোনো গর্তে লুকিয়ে আছে, খুঁজে বার করো ওকে। যে গর্তেই লুকিয়ে থাকুক না কেন, খুঁজে বার করবই। স্যার, বিরার দিকে ওর একটা বন্ধুর ফার্ম হাউস আছে, ওখানেই আছে। গতকালই বেঙ্গালুরু ফ্লাইটে ফিরেছে, আগামীকাল কোর্টে সারেন্ডার করবে। তো এই হরিশ পুরী এতদিন ধরে বেঙ্গালুরুতে লুকিয়েছিল? স্যার, ফার্ম হাউস ঘিরে ফেলবো? এক্ষুনি ঘিরে ফেলো। যদি খবর সত্যি হয় তাহলে কাল ওর ফার্ম হাউস ছাড়ার আগেই যে কোনোভাবেই ওকে অ্যারেস্ট করব। নকল ইমেল পাঠিয়ে মেঘনাকে তার নতুন চাকরি থেকে ছাড়ানোর পর 1.5 বছর কেটে গেছে, কিন্তু এই 1.5 বছরের মধ্যে এমন কি ঘটেছিল যা মেঘনাকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছিল? ওয়েলকাম স্যার। আপনারা কে? 1 সপ্তাহ ধরে আপনার অপেক্ষা করছিলাম। অনেক শুনেছি আপনার সম্পর্কে, আর আমাদের সাথে দেখা না করেই কোর্টে সারেন্ডার করতে যাচ্ছেন। সরি স্যার, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনাকে প্রথমে কাস্টডিতে নেব, তারপর আপনি সবাইকে ফোন করতে পারেন, এমনকি উকিলকেও। জামিন পাওনি? এর মানেটা কি? ব্যাড লাক স্যার, করতে পারিনি। অনেক চেষ্টা করেছি। রেশমি কি বলেছে? অনেক কিছু, যতটুকু আমি জানি। এখন আমি কি করব? এদের সঙ্গে কোঅপারেট করুন যতক্ষণ আপনি কাস্টাডিতে আছেন, তার মধ্যে আমি একটা রাস্তা বার করবই। আমি তোমাকে বলেছিলাম কোম্পানিতে ফিরে আসতে, কিন্তু তুমি মানলে না। হরিশ, আমি তোমার কোম্পানিতে কিছুতেই ফেরত আসতে চাই না। তুমি কি জানো তোমার বিরুদ্ধে কতগুলো কেস করা যায়? তার উপর ওই এক্সটর্শনের কেস। বাঁচতে পারবে কি তুমি আমার সাহায্য ছাড়া? হরিশ, আমি বাঁচতে চাই, সামনের দিকে এগোতে চাই, আমি আমার নিজের কেরিয়ার তৈরি করতে চাই, এমবিএ করতে চাই আমি। ভেরি গুড, আমি তোমাকে সাহায্য করব, কোম্পানি সাহায্য করবে তোমাকে। নিজের কেরিয়ার বানাও, শুধু আমার কাছে ফিরে এসো তুমি। ওর সাথে কোনো জোর জবরদস্তি করা হয়নি। ঠিকই বলেছেন স্যার। নকল আইডি থেকে ইমেল পাঠানো হয়েছিল, মিথ্যে অপবাদ দিয়ে ওকে চাকরি থেকে বরখাস্ত করানো হয়েছিল। এটা কি জোর করে করা হয়েছিল? আই ওয়াজ ইন লাভ উইথ হার। আমি ওকে ভালোবাসতাম। নো মিস্টার পুরী, ইউ আর অবসেসড উইথ হার। আপনি আপনার খাঁচা থেকে ওকে পালাতে দিতে চাইতেন না। ও কি অনাথ ছিল? বাবা মা ছিল না? ভাই ছিল না? যদি ওর ওপর কোনো জোর জবরদস্তি করা হচ্ছিল তাহলে তো নিজের বাড়ির লোককে জানাতে পারতো। ওর বাড়ির লোক তখনই তাহলে ওকে আটকে দিত। কিভাবে আটকাতো স্যার? আপনি তো ওকে মিথ্যে প্রেমের মায়াজালে আবদ্ধ করে রেখেছিলেন, ওর বাঁচা দুষ্কর করে রেখেছিলেন। মেঘনা তো আমার মেয়ের মতন। ও কোম্পানিতে ফেরত আসায় আমি খুব খুশি হয়েছি। হরিশবাবু, ও আরও পড়তে চায়, প্রফেশনাল ম্যানেজমেন্টের কোর্স করতে চায়। আচ্ছা, এ তো খুব ভালো কথা। আরে মেঘনা, তুমি তো আমাকে বলোনি। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। কিন্তু কেন মেঘনা? কারণ আমি আমার কেরিয়ার নিজে তৈরি করতে চাই। ওই কোম্পানিতে কোনো ফিউচার নেই। কিন্তু দিদি, কি হয়েছে? কোনো প্রবলেম আছে কি? না মনীষ, কোনো প্রবলেম নেই। আমি এবার এমবিএ করতে চাই। আমার ওই কোম্পানিতে কাজ করার আর ইচ্ছে নেই।
মেঘনা, হরিশবাবুকে নিয়ে কোনো প্রবলেম নেই তো? মা প্লিজ, আই জাস্ট ওয়ান্ট টু মুভ অন। আমি শুধু এবার সামনের দিকে এগোতে চাই। কিন্তু আমি তো তোমার পড়া স্পন্সর করছি। আমি চাই না কোনো স্পন্সরশিপ। আমি নিজের রাস্তা নিজে তৈরি করব। নিজে তৈরি করবে মানে আমাকে ছেড়ে দেবে? আমি আমার পড়াশোনা নিজে করতে চাই। আমার আপনার সাপোর্টের কোনো দরকার নেই। আই ক্যান ম্যানেজ, সো প্লিজ লেট মি গো। তুমি খুব ভালো করে জানো যে আমি তোমাকে এখান থেকে যেতে দেব না। আরে বাবা, তুমি কি চাও আমার কাছে? তোমার সঙ্গ, সিম্পল। আমি চাই যে তুমি আমার সঙ্গে থাকো, ব্যাস। ওই হ্যারাসমেন্ট, টর্চার এবং শোষণ সব জেনে গেছি আমরা। আপনার অনুগত রেশমি সানিয়া তোতা পাখির মতন সব বলে ফেলেছেন, সব কথা। একজন এমপ্লয়ির পড়াকে স্পন্সর করা শোষণ কি করে হয়? এখনো কি মনে করেন যে বেঁচে বেরিয়ে যাবেন? মেঘনা ভীষণ সেন্সিটিভ মেয়ে ছিল আর খুব আবেগপ্রবণ। শি ওয়াজ টর্চার, টর্মেন্টেড, ভয় পেয়ে গেছিল, সব দিক থেকে আশা শেষ হয়ে গিয়েছিল তোমার জন্য। তুমি ওকে পাঞ্জায় আটকে রেখেছিলে, ছাড়তে চাইতে না। ও মুক্ত হতে চেয়েছিল, কিন্তু তুমি ওকে আটকে রাখতে চেষ্টা করেছিলে। এই জন্য তুমি ওকে এই বন্ডটা সাইন করাতে চেয়েছিলে না? যখনই কোনো কোম্পানি কোনো এমপ্লয়ির পড়ার খরচা বহন করে, তখন সেই কোম্পানি আশা করে যে ওই এমপ্লয়ি কোম্পানিতে ফিরে এসে অনুগত হয়ে কাজ করবে। নো মিস্টার পুরী, আনুগত্য নয়, পরাধীনতা। আর এইটা বেআইনি। এটা কি? হরিশ স্যার চান তুমি এটাতে সাইন করো। এতে এটাই লেখা আছে যে আমার পড়াশোনা কমপ্লিট হওয়ার পর আমি ততদিন এই কোম্পানি ছাড়তে পারবো না যতদিন না কোম্পানি আমাকে ছাড়বে। একদম, কোম্পানিতে এই লয়্যালটি চাইবি না। এটা লয়্যালটি নয়, দাসত্ব। হরিশ স্যার তোমার খুব খেয়াল রাখবেন। আমি কি বলেছি ওনাকে আমার খেয়াল রাখতে? বলিনি তো। আই ডোন্ট নিড হিম। তোমার কাছে আর কোনো উপায় আছে? ডু ইউ হ্যাভ এনি আদার অপশন? আমি কি বলেছি ওনাকে আমার খেয়াল রাখতে? বলিনি তো। আই ডোন্ট নিড হিম। তোমার কাছে আর কোনো উপায় আছে? ডু ইউ হ্যাভ এনি আদার অপশন? মেঘনা, কি হয়েছে তোর? আজকে অফিস যাবি না? না মা, শরীরটা ঠিক নেই। ডাক্তারের কাছে যাবি? না, একটু শুয়ে নিলে ঠিক হয়ে যাব। ঠিক আছে, তুই বিশ্রাম নে। হ্যালো। হাই মেঘনা, আমি দেবধর বলছি। বলো। মেঘনা, হরিশ স্যার ওই লেটারের কথা জিজ্ঞেস করছিলেন। না তুমি সাইন করছো আর না অফিসে আসছো। বলে দিও হরিশ স্যারকে, না আমি ওই লেটারে সাইন করব আর না আমি অফিস যাব। মেঘনা, কতদিন হয়ে গেছে তুই অফিস যাসনি? কি হয়েছে? কোনো প্রবলেম হয়েছে? না মা। হরিশবাবু দুবার ফোন করেছেন, তোর সঙ্গে কথা বলতে চান। আমি ওনাকে পরে ফোন করে নেব। হুম। 10 তারিখ দুপুরবেলা আমার দিদি মেঘনার কল এসছিল। ও বলছিল যে মিস্টার হরিশ পুরী আর রেশমি সান্যাল খুব বাজেভাবে জ্বালাতন করছে। মনীষ, আমি পাগল হয়ে যাব। মনীষ, এই রেশমি আর হরিশ আমাকে খুব বাজেভাবে হ্যারাস করছে। আমি তো বুঝতেই পারছি না আমি কি করব। ও বলছিল ও পাগল হয়ে যাবে ওদের টর্চারে। আর তা সত্ত্বেও আপনি ওকে বললেন যে আপনি পরে ফোন করবেন, কিন্তু তারপরে তো ওকে আপনি ফোন করেননি। আমি পুনাতে ছিলাম আমার কাজের জন্য। সন্ধ্যাবেলা দেরি হয়ে গেছিল, তাই আমি বিষয়টা ভুলেই গেছিলাম। আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল এটা। সেদিন হরিশবাবুর অনেকগুলো ফোন আসে,
পরে জানতে পারলাম যে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। আপনি ওদের কথা শুনেছিলেন? আঙ্কে না। তাহলে আপনি এটা কি করে বলতে পারেন? এই লোকটা ওকে কিভাবে বিরক্ত করছিল তা সব ওর সুইসাইড নোটে লেখা ছিল। ওর সুইসাইড নোটে তো আরো অনেক কিছুই লেখা ছিল। আপনি তো হরিশ পুরী আর ওনার ফ্যামিলিকে ভালো করেই চিনতেন, ওনাদের সঙ্গে অনেকবার বেড়াতেও গেছেন। সেই সময় তো কোনো প্রশ্ন আসেনি, তখন আপনার মেয়েও বলেনি যে সে টর্চার্ড হচ্ছে। আপনি এটা বুঝতেও পারেননি তখন। একটু অবাক লাগছে না? ইয়োর অনার, মেঘনা এমন একটা সম্পর্কের মধ্যে ফেঁসেছিল যার ব্যাপারে কারোর সাথে ও কথা বলতে পারতো না। ওকে এমনভাবে ফাঁসানো হয়েছিল যে ও চাইলেও এর থেকে বেরিয়ে আসতে পারছিল না। ওকে টর্চার করা হয়েছে, ওকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, আর এইসব হয়েছে মিস্টার হরিশ পুরী আর রেশমি সান্যালের ইশারায়। ইয়োর অনার, এটা সেই চিঠি যেটা সই করানোর জন্য মেঘনার উপরে চাপ সৃষ্টি করা হচ্ছিল। ইটস অ্যান অ্যাক্ট অফ সাবজুকেশন, পুরোপুরিভাবে বেআইনি। দাসত্বের নির্দেশনামা। এটা সই করার হাত থেকে বাঁচার জন্য ও অফিস যাওয়া ছেড়ে দিয়েছিল, আর তারপর শুরু হয়েছিল সেই সমস্ত টর্চার যা ওর বাঁচা মুশকিল করে দিয়েছিল। আর কফিনে শেষ পেরেক ছিল মিস্টার হরিশ পুরীর ভয় দেখানো ফোন কল, যার জন্য মেঘনা বাধ্য হয়েছিল নিজের জীবন শেষ করে দিতে। মেঘনা, কি হয়েছে? অফিসে আসছো না? আমি ওই লেটার সাইন করব না হরিশ। মেঘনা, ওভার রিয়াক্ট করো না। আমি তোমার দাসী নই, বুঝেছো তুমি? মেঘনা, আই কেয়ার ফর ইউ। এই দাসত্বের ব্যাপারটা মাঝখান থেকে কোথা থেকে আসলো? আই লাভ ইউ। মিথ্যে। তুমি শুধু আমাকে ব্যবহার করতে চাও, আমাকেও ভাবনার মতো তোমার রক্ষিতা করে রাখতে চাও। মেঘনা, আমি সারা জীবন তোমার খেয়াল রাখবো। হরিশ, আমি তোমার থেকে কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না আমি তোমার থেকে। প্লিজ লিভ মি অ্যালোন, প্লিজ। সেটা আমি কি করে করব? সেটা সম্ভবই নয়। আমি আর সহ্য করতে পারছি না। প্লিজ আমাকে এইভাবে হ্যারাস করা বন্ধ করে দাও, প্লিজ। না, আমি আসবো না। শুনেছো তুমি? আমি আসবো না। ও ইমোশনালি ডিস্টার্ব ছিল আর খুব সেন্সিটিভ ছিল, কিন্তু ওর ডিস্টারবেন্সের জন্য আমি কোনোভাবে দায়ী নই। যদিও না চাইতো তাহলে আমাদের ওখানে কাজ করতে মানাও করতে পারতো। কোনো কোম্পানি তার এমপ্লয়িকে দিয়ে যে কোনো পেপারে জোর করে তাকে সাইন করাতে পারে না। কিন্তু আপনার কোম্পানির একজন এমপ্লয়ি একটা নকল আইডি বানিয়েছিল, যেখান থেকে মেঘনার ফরেন এয়ারলাইন কোম্পানিতে কিছু ইমেল পাঠানো হয়েছিল, যে কারণের জন্য ওর চাকরি চলে যায়। আমি কোম্পানির সিইও। যদি আমার কোম্পানিতে কোনো এমপ্লয়ি খারাপ কাজ করে তাহলে সেই জন্য আমাকে কেন দায়ী করা হবে? ইয়োর অনার, মিস্টার হরিশ পুরী 10 দিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়েছেন। যেভাবে উনি মেঘনাকে টর্চার করেছেন এর প্রচুর প্রমাণ এবং ডকুমেন্টস আমরা পেয়েছি চার্জশিটের সহ অপরাধী রেশমি সান্যাল এবং অ্যাপ্রুভার দেবদত্তর কাছ থেকে। কোর্টের কাছে আমার আবেদন, এদের জামিন নামঞ্জুর করা হোক। ইনি প্রভাবশালী ব্যক্তি, অনেক চেনা পরিচিতিও আছে। ইনি মেঘনার পরিবারকে ভয় দেখাতে পারেন, প্রমাণও লোপাট করতে পারেন। পুলিশ এখনও এনার ল্যাপটপ বাজেয়াপ্ত করতে পারেনি। ইয়োর অনার, আমার ক্লায়েন্ট এই কেসে পুরো সহযোগিতা করছে। ওনার জামিন নামঞ্জুর করার কোনো কারণ নেই। এই কেসে পুরো সহযোগিতা করছে। ওনার জামিন নামঞ্জুর করার কোনো কারণ নেই। মেঘনার আত্মহত্যার কেসটার দিকে সবার নজর ছিল। একজন পাওয়ারফুল বিজনেসম্যানের চাপে পড়ে সে আত্মহত্যা করেছিল, এই বিষয়টি তো মিডিয়ার চর্চায় ছিলই। কিন্তু এই কেসের তদন্ত করতে গিয়ে আরো কিছু চমকপ্রদ সত্যি সামনে এসে পড়ে। হরিশ পুরীকে হেফাজতে না নেওয়া পর্যন্ত মিডিয়া ক্রমাগত চাপ দিতে থাকে। আর তারপর যখন কেসটা কোর্টে উঠল তখন শুরু হলো এক লম্বা ধারাবাহিক। একজন মা আর একজন ভাইয়ের কাছে মেঘনাকে সুবিচার পাওয়ানোর লড়াই খুবই লম্বা আর ক্লান্তিদায়ক ছিল। আমাদের মেঘনাকে মেরে ফেলেছে ও, তারপরেও আমাদের দেখে ওর মুখে হাসি কি করে আসতে পারে? কত কিছু মুখ বুঝে সহ্য করে গেছে, কত ঝড়ঝাপটা গেছে, কখনো কিছু বলেনি কেন? কেন কিছু বলল না? একবার তো বলতে পারতো,
আসলে মা, ওই হরিশ যে তখন ভালো মানুষের মুখোশটা পড়েছিল, তাই আমরা কিছু বুঝতেই পারিনি। হয়তো দিদি বুঝেছিল। আমার তো শুধু একটাই দুঃখ যে দিদি সবকিছু মুখ বুঝে সহ্য করে যাচ্ছিল, আমরা বুঝতেও পারিনি। কিন্তু মা, আমরা হেরে যাব না। আমরা একে অপরের অবলম্বন হব, একসাথে লড়ব দিদির জন্য। তাও কোর্টে যতই হাসুক না কেন, ছাড়বো না ওকে। মা, এবার তো তুমি মানবে যে আমি ঠিক সময় ঠিক ডিসিশন নিয়েছিলাম। নিশ্চয়ই, তুই তো আমার সব থেকে ভালো মেয়ে। মেঘনা, আমায় ক্ষমা করে দিস। আমার আর লড়াই করার শক্তি নেই। যদি তুই আমাকে সবকিছু বলে দিতিস, তাহলে হয়তো আমি তোর জন্য কিছু করতে পারতাম। আমি কিছুই বুঝতে পারছি না এই কেসটা কোন দিকে যাচ্ছে, কতদিন চলবে এই শুনানি, আর কি বা তার পরিণতি হবে। পরিণতি হবে নাকি সেসব আমি কিচ্ছু জানি না। কোর্টরুমের মধ্যে হরিশপুরি আমার দিকে তাকিয়ে হাসে, ভয়ে কাঁটা হয়ে যায়। আমি প্রচণ্ড ভয় করে আমার। ও কোনোদিনই শাস্তি পাবে না। ও আর রেশমি সান্যাল দুজনে মিলে আমার মেয়েটাকে কত কষ্ট দিয়েছে, তাও ওদের মুখে হাসি আছে। আর আমি ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছি। কিভাবে বাঁচবো আমি? শুধু মনে হয় যে আমি আমার মেয়ের জন্য কিছুই করতে পারিনি। ভয় পেয়ে গেছি আমি, ভয়ে ভয়ে বেঁচে আছি। বাবা মনীষ ওরা খুব শক্তিশালী, কিন্তু তুই সাহস হারাস না। এবার যা করার তোকেই করতে হবে। আর যদি পারিস তো তোর মাকে ক্ষমা করে দিস বাবা। তোকে এভাবে ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু আমার আর লড়ার ক্ষমতা নেই। নিজের খেয়াল রাখিস, মনের জোর হারাস না। হরিশপুরি আর রেশমি সান্যাল আমার মেয়ে মেঘনার মৃত্যুর জন্য তো দায়ী ছিলই, এবার আমার মৃত্যুর জন্যও ওরাই দায়ী। দু এপ্রিলে আদালত হরিশপুরি আর রেশমি সান্যালের বিরুদ্ধে চার্জ গঠন করে। হরিশপুরিকে ধর্ষণ আর অ্যাবেটমেন্ট ও সুইসাইড অর্থাৎ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। আর রেশমি সান্যালকে এই অপরাধে হরিশকে সাহায্য করার জন্য অপরাধী মানা হয়। এবার এই কেসের প্রক্রিয়া একটা ফার্স্ট ট্র্যাক কোর্টকে সঁপে দেওয়া হয়। এই কেসের শুনানি এখনো চলছে। যেভাবে মেঘনার খেয়াল রাখা হচ্ছিল, তার উপর উপহারের বর্ষণ করা হচ্ছিল, তাকে যথেষ্ট বেশি গুরুত্ব দেওয়া হচ্ছিল, এই সব কিছু এই ধরনের চাকরিতে সাধারণ বিষয় নয়। দুর্ভাগ্যের বিষয় হলো যে মেঘনা তার পিছনের উদ্দেশ্যটা বুঝতে দেরি করে ফেলেছিল। হরিশপুরের কোম্পানির থেকে বেরিয়ে যাওয়ার পর যেভাবে মেঘনাকে হ্যারাস করা হচ্ছিল, বাধ্য করা হচ্ছিল, সেটাকে এড়িয়ে যাওয়াটা ঠিক হয়নি।
বরং তার বিরুদ্ধে প্রতিবাদ করে আইনের সাহায্য নেওয়া উচিত ছিল। হরিশ পুরীর মতো মানুষদের বিচিত্র আর বিকৃত আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত, তা সেই ব্যক্তি যতই শক্তিশালী হোক না কেন। আজ আমরা সেই যুগে দাঁড়িয়ে আছি যেখানে যে কোনো মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা অন্য কোনো প্রচার মাধ্যমের সাহায্যে নিজের কথা বলতে পারে, নিজের প্রতিবাদ জানাতে পারে। এখন আর সেই প্রতিবাদ বৃথা যায় না। আইনি প্রক্রিয়া শুরু করানোর জন্য সংশ্লিষ্ট আধিকারিকের উপর চাপ সৃষ্টি করাও যেতে পারে। খুবই দুঃখের কথা যে মেঘনা আত্মহত্যার পথ বেছে নিল, আইনি প্রক্রিয়ায় দেরির কারণে হতাশ হয়ে আর এটা ভেবে যে তার মেয়েকে তিনি সুবিচার দিতে পারবেন না। অবশেষে মেঘনার মাও আত্মহত্যার পথ বাঁচলেন। এভাবে কঠিন পরিস্থিতির সামনে হার মেনে নিজের জীবন শেষ করে দেওয়াকে দুর্বলতা বলে ভেবে নেওয়া হয়। এবার আইনই ঠিক করবে যে এটা কি দুর্বল মনের মানুষের দ্বারা নেওয়া কোনো পদক্ষেপ, নাকি কোনো খুবই প্রভাবশালী ব্যক্তির হাতে হওয়া ক্ষমতার অপপ্রয়োগ। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দাস্তাকে আরও একটা নতুন কেসের সঙ্গে।